আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 24শে ফেব্রুয়ারি। আজকে মার্কেটে কি ঘটলো এবং আগামীতে মার্কেটের অবস্থা কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে পূর্ববর্তী এবং আগামীতে কিছু স্টক নিয়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কি কি স্টক ভালো হতে পারে। তো আজকে যেহেতু মঙ্গলবার গেল, প্রথমেই জানিয়ে রাখি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি আপনাদের স্টক সাজেশন রিলেটেড কোনো কাজ লাগে, যেটা আপনারা জানেন অলরেডি হয়তো, যে আমরা একটা স্টক সাজেশন গ্রুপ মেনটেন করি, যেখানে স্টক সাজেশন দিই, এবং শুধু স্টক সাজেশন না, আমরা পুরো মার্কেট নিয়ে এখানে ডেইলি অ্যানালিসিস করি। প্রতিদিন ভিডিও তো আমি প্রতিদিন বানাই না, কিন্তু ওইখানে প্রতিদিন মার্কেট আওয়ারে পুরো মার্কেটই অ্যানালাইসিস হয়। ইনফ্যাক্ট মার্কেট থেকে বের হয়ে যেতে হলে ওইগুলো আমরা বলি, নতুন করে এন্ট্রি নিতে হলে ওইগুলো মার্কেট আমরা ডাইরেক্টলি বলি সঙ্গে সঙ্গে গ্রুপে, এবং দেখা যায় তখন কেউ স্টক কিনে কেউ সেল দেয়, এগুলো যার যার উপর ডিপেন্ড করে। তো পুরা মার্কেটটারই আমরা বিশ্লেষণ করে জানিয়ে দিই। যারা ব্যস্ত থাকেন তারা মার্কেট দেখতে না পারলেও অন্তত গ্রুপের আপডেট ফলো করলেও আপনি মার্কেটে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই বুঝতে পারবেন। যাক, বিস্তারিত আর যদি মেসেজ দেন তাহলে জানতে পারবেন। তো প্রথমেই চলুন আমরা একটু দেখি মার্কেটে আজকে কি ঘটলো। মার্কেটে দেখুন, আজকে 824 কোটি লেনদেন হয়েছে এবং মার্কেট আজকে প্রায় 10 পয়েন্ট মাইনাস হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস, মার্কেট একটা সময় প্রায় 20 পয়েন্ট প্লাস পজিটিভ ছিল। 20 পয়েন্ট থেকে মার্কেট হঠাৎ করে লাস্টের দিকে এসে প্রথমে উঠলো, নামলো, এবার আবার উঠে আবার নামলো, এরপর উঠে একটা নেমে গেল। তো এইগুলা জায়গায় যারা স্টক কিনলেন তারা কিন্তু আজকে টেনশনে আছেন। তো এই জিনিসটাই কিন্তু বোঝা খুব জরুরি, যে এটা আমরা গত গ্রুপে কয়েকদিন থেকে বলে আসতেছি যে নতুন আর স্টক কিনিয়েন না, কারণ এখন মার্কেট কিছুটা নামতে পারে এবং মার্কেট নামা উচিত। তবে এই নামার আগে দুই একদিন পজিটিভ দিবে, যেটা গত কয়েকদিন দেখছেন সবুজ ক্যান্ডেল দিয়েছেন, কিন্তু এর পর মার্কেট আবার নামার সুযোগটা রয়েছে, যে কারণে বড় এন্ট্রি আমরা কেউই নিচ্ছি না। খুবই ছোট ছোট স্টকে হয়তো এন্ট্রি নেই, কিন্তু বড় কোনো স্টক আমরা কিনি না। তো তারই ধারাবাহিকতায় দেখেন, এই যে 23 ফেব্রুয়ারি, আপনারা হয়তো আমার একটা পোস্ট আমি দিয়েছিলাম যে 23 ফেব্রুয়ারি সকালেই সেটির পরে আমি একটা পোস্ট দিই, যেখানে বলছিলাম ডাইরেক্টলি যে আজকে মার্কেট ঘোরার সম্ভাবনা আছে, ভালো হওয়ার সম্ভাবনা আছে, একটু খেয়াল রাখবেন। আমার যা মনে হয় এইটা হচ্ছে এই যে এই পোস্ট দেখেন, এটা 23 ফেব্রুয়ারি দিয়েছিলাম এবং এটা সেটির পর 23 ফেব্রুয়ারি হয়ে গেছে, সকালের দিকে দিয়েছিলাম যে আশা করি ইনশাল্লাহ কাল থেকে মার্কেট আবার ঘোরা শুরু করবে। স্টক ভেদে বুঝে শুনে কিনতে পারলে ইন্ডেক্স অল্প বাড়লে বা কমলেও প্রফিট করা যাবে। দেখা যাক কাল কি হয়। তো মোটামুটি প্রেডিকশনটা কাছাকাছি কাজে লাগছে যে 23 ফেব্রুয়ারি মার্কেট কিন্তু ভালো হয়, এবং ভালো হওয়ার পর আজকে ক্যান্ডেলটা দিছে। আজকে মনে হচ্ছে যে নর্মালি দেখে কি মনে হইতে পারে যে সেল গেছে, প্রফিট টেক হইছে, বা মার্কেট আবার নামতে পারে। হ্যাঁ, নামার সম্ভাবনা আছে, এবং কি আমি তো বললাম, বারে বারে আপনাদের বলে গেছি যে এই জোনের এই নিচে মার্কেটকে টাচ করে ওটা খুবই জরুরি। যতদিন এটা করবে না আমি পুরোপুরি সত্যি আছে মার্কেটে বলবো না। তাই আমি এক্সপেক্ট করব মার্কেট আজ হোক, কাল হোক, এক সপ্তাহ পরে হোক, এই জোনটা একবার আসবে, অন্তত 5400-তে একবার টাচ করে যাবে। এবং হইতে পারে 5400 এক্স্যাক্টলি এখানে থামবে এরকম কিছু না, আর একটু নেমে আসতে পারে 5300 পর্যন্ত। আমার ধারণা যে হাইয়েস্ট 300 পর্যন্ত নামতে পারে, 300 থেকে 400 এই জোনের ভিতরে এসে দেন আবার মার্কেট উঠবে। মার্কেটে উঠাটা কিন্তু শেষ না, এতটুকু জানিয়ে রাখেন। মার্কেট যে উঠতে আছে, এই যে ট্রেন্ডটা মেনটেন করতে আছে, এই যে আপ ট্রেন্ডটা কিন্তু মার্কেটের শেষ না। মার্কেট এখন রেস্ট নিতেছে, একটা কি বলবো, একটা স্টপেজ আছে, এখানে সে সময় নিচ্ছে। মার্কেটের যে একটা ফাটাফাটি বেস্ট আপ ট্রেন্ড ছিল, ওইটা কিছুটা থামছে, থেমে এখানে মার্কেট সময় নেবে। সময় নিয়ে মার্কেট কিন্তু ইনশাল্লাহ ঈদের পর আমার যা মনে হয় আমরা মার্কেটকে এই যে 6000 থেকে 6200 জোন, এই যে এই জোনটায় পেয়ে যাব। এইটা একটু খেয়াল রাখবেন যে এর জন্য যেহেতু এখন নির্বাচন হয়ে গেছে, সবকিছু মোটামুটি ঠিক। সো এখন আর মার্কেট আগের মতো আবার 5000-এ চলে আসবে, 4800 চলে যাবে, এই আশা করবেন না। এখন যা এন্ট্রি নেওয়ার মানুষের এন্ট্রি হয়ে গেছে। ইনফ্যাক্ট এইগুলো জায়গায় মানুষ অনেক এন্ট্রি নিয়ে নিছে এইগুলো জায়গায়, এবং এখানে মানুষ একটা প্রফিট টেক করছে। করার পর স্মার্ট মানি বা সাধারণ পাবলিক সবাই চেষ্টা করবে আর একটু নিচে আসলে কিনতে। কেউ উপরে কিনতেছে, কেউ আমরা চাইবো যে আর একটু নিচে আসলে কিনতে। সো তারই ধারাবাহিকতায় আপনি যেটা খেয়াল করবেন যে মার্কেট, আমরা যেটা অলরেডি বলে রাখছি, যে এইগুলো জায়গায় খুব বেশি স্টক আগ বাড়িয়ে না কিনতে, স্পেশালি যেগুলো বেড়ে গেছে। আপনি অনেক বাড়া স্টকে যদি এইগুলো জায়গায় এন্ট্রি নেন, তাইলে কিন্তু কিছুদিনের জন্য ধরা হওয়ার চান্স আছে। তাই এগুলো জায়গায় যেটা বটমে আছে কিনতে পারেন, একটু নিচে আছে কিনতে পারেন, কালেক্ট করতে পারেন, কিন্তু একেবারে বেড়ে যাবে একটা স্টকে এইগুলো জায়গায় এন্ট্রি নেওয়াটা খুবই রিস্কি।
সো এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন দেখেন গত 14 জানুয়ারি এখানে আমরা ইপিজিএল কেনার জন্য বলছিলাম। তো এখানে আমি ডাইরেক্টলি লিখছিলাম যে চার্ট অ্যানালিসিস করলে ইপিজিএল খুবই ভালো অবস্থানে আছে, বাড়ার সিগন্যাল পাচ্ছি, শুধু নেগেটিভ ইপিএস কারণে, এবং তখন অনেকগুলা শেয়ারকে জেরে নেওয়া হয়েছিল, কেটিএল, জেমিনি, এগুলো কটা ছিল। সো নেগেটিভ ইপিএস ছিল এবং বি ক্যাটাগরি বলে বয়ে ডাইরেক্টলি সবাই কেনার জন্য বলতেছি না। তবে কেউ যদি চান, কারো ইচ্ছে হয় টাকা তাকে সাহস করেন, তাহলে খেয়াল রাখতে পারেন বড় গেইন যদি নাও দেয় তবু 15 টাকায় কিনলে যে কোনো দিন 18 প্লাস পাওয়া যাবে। এটা ইপিজিএল এ বলছিলাম। এবং দেখেন 15 টাকায় যখন বলছিলাম এটা ছিল 14 জানুয়ারি, তো এই জায়গায় ছিল, এই যে আমার মনে হয় এই ক্যান্ডেল দেওয়ার পর, মনে না এই ক্যান্ডেল না, এই যে এই নিচে যখন ছিল তখন 15 টাকায় বলছিলাম, এই যে নিচে নিচে 2 দিন ছিল এবং এরপর একটু বাড়ছিল, কেউ যদি এখানে কিনেন এরপর বাড়ার পর আবার কিন্তু এই জায়গায় আসলে আপনার এভারেজ করার কিন্তু ভালোই সুযোগ ছিল। এভারেজ করলে দেখা 14 পাই যেতেন। তো ধরলাম আপনি 14 কিনেন না, হয়তো 15 টাকায় কিনছেন, যদি 15 টাকায় যদি কিনে রাখতে পারেন তাইলে দেখেন এটা কিন্তু এখান থেকে আজকে প্রায় 20% প্রফিট দিয়ে আসছে। বিশ্বাস করা যায় না, কিন্তু দেখেন এক মাসের মধ্যেই 14 জানুয়ারি থেকে 24, প্রায় এক মাস একটু বেশি, হয়তো 40 দিনের মধ্যেই এটা কিন্তু প্রায় 20% প্রফিট, প্রতি 1,20,000 টাকা কিন্তু কম না। এবং এগুলো আসলে কেন বলা, দেখেন এটা তো আজকে এটা দিল এবং আমরা আজকে এটা বললাম, দেখেন আজকে আগেই বলে রাখছি যে এখানে দেখেন আগেই বলে রাখছি যে এইটা প্রফিট নিতে পারেন ইপিজিএল, দেখেন যাদের রয়েছে কালকে সেল দিয়ে প্রফিট নিয়েন, 18.50-এর আশেপাশে সেল দিয়ে দিবেন। এবং খেয়াল করলে দেখবেন এটা কিন্তু আজকে হাইয়েস্ট 18.40 টাচ করে আসছে, অর্থাৎ 50-এর আশেপাশেই আপনি সেল দেন, 18 টাকায় সেল দেন, তাইলেও কিন্তু একটা হিউজ প্রফিট। এবং স্টকটা কিন্তু এমন আহামরি না, কিন্তু প্রফিট কিন্তু এটা ভালোই দিছে। এই জিনিসটাই আমি সবসময় বোঝানোর চেষ্টা করি যে একেবারে বড় ফান্ডামেন্টালে না গিয়ে এবারে স্টকগুলো একটু দেখলে, বি ক্যাটাগরি, এ ক্যাটাগরির যে মিডিয়াম ক্যাপিটাল যে শেয়ারগুলো, ওগুলো কিন্তু ভালো প্রফিট দেয়। আর আপনি যদি মেঘনা অয়েল, যমুনা অয়েল এগুলো নিয়ে বসে থাকেন, এগুলো কিন্তু প্রফিট খুব কম দেয়। আচ্ছা, তবুও অনেকে দেখা যায় যে ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া নড়তেই চান না, মানে ফান্ডামেন্টাল ছাড়া থাকেনই না, তাদেরকে অনেক সময় ফান্ডামেন্টাল শেয়ার দেওয়া লাগে। গ্রুপে অনেকেই বলেন ভাই ফান্ডামেন্টাল শেয়ার দেন, এইগুলো শেয়ার কিনবো না, এই কিনবো না, সেই কিনবো না। তো ফান্ডামেন্টাল দেখেন এই শেয়ারটা আমরা নভেম্বর ডিসেম্বর গ্রুপে খুব জোর দিয়ে কিনেছিলাম যে 250-এর দিকে কিনেন, এবং স্টপ লস টার্গেটগুলো দেওয়া ছিল। প্রথম টার্গেট 290 ছিল, যে ওই মার্কেটে যদি 290 প্রথম টার্গেট পেয়ে যেতে পারেন। এবং খেয়াল করেন এখানে কিন্তু বেটবিসি একজ্যাক্ট 290 দিয়ে আসছে। 250 টাকা আমাদের বাই সিগন্যাল ছিল, 250 যখন এই জায়গায় ছিল তখন কিন্তু আমরা বাই সিগন্যাল দিই এই জায়গায়। এবং 250 সেখান থেকে আপনি যদি ক্যারি করেন তাহলে দেখেন 16% থেকে 16% 17% পেয়ে গেছেন আপনি। 2 মাস সময় লাগছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ফান্ডামেন্টালের জন্য। বড় ফান্ডামেন্টাল স্টকগুলো কিন্তু নড়ে কম। এবং এই যে টার্গেটগুলো, আপনি আমি সবসময় বলি, আপনি যদি জানেন কই কিনতে হবে এবং কই সেল দিতে হবে, দেখেন এক্সাক্ট টার্গেট মেনটেন করে সে নামতেছে, তাহলে অন্তত এখানে সেল দিলে আপনি হয়তো ফান্ডামেন্টালের পাগল, আপনি কিন্তু আবার এই জায়গায় এসে কিনতে পারেন। আপনি যদি সেল দেওয়ার টার্গেটটা জানেন যে আমি কোন জায়গায় সেল দিব, তাহলে তো এখানে সেল দিয়ে প্রফিটটা তো নিলেন। আবার যদি আপনি জানেন যে আমি কোন জায়গায় কিনবো, যে এটা হচ্ছে এই জায়গাটা ছিল একটা বাইং জোন, তাহলে এইখানে আবার এন্ট্রি নিয়ে আপনি কিন্তু আবার স্টকটা দেখেন এই একই স্টকে আপনি লাভ করার সুযোগ পাচ্ছেন। আপনার যে বারবার স্টক চেঞ্জ করবে এরকম কিছু না। এই জিনিসগুলা আসলে অনেক সময় আমাদের খেলা থাকে না, আমরা একটা স্টক সেল দিই, সঙ্গে সঙ্গে আরেকটা খুঁজি, আরেকটা খুঁজি, আরেকটা খুঁজি। কিন্তু এই একই স্টকই আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বসে থাকলে, 1 মাস বসে থাকলে আবার নিচে চলে আসে, যদি টার্গেট ফিল আপ হয় তাহলে ওই জায়গায় বাই করতে পারলে আবার কিন্তু দেখেন স্টকটা কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে, এখান থেকে যখন উঠতেছে এইখানে গেল, গিয়ে নামলো, যে নেমে কিন্তু এই জায়গায় আবার আসে নাই, এই উপরে এইখান থেকে থেমে আবার ওঠা শুরু করছে। একইভাবে এখন যে নামছে এই নিচে কিন্তু আসে নাই, সে এইখান থেকে ঘোরাঘুরি করে আবার উঠতেছে। তো এই জিনিসটা ধরতে পারলে আসলে লাভ করাটা সম্ভব হয়। এটা গেল ব্যাট বিসি। আচ্ছা, এরপর ব্যাট বিসি বাদ দিলে আপনি দেখেন বিএসসি বিএলসিও কিনেছিলাম আমরা, এটাও ছিল ডিসেম্বরের দিকে, নভেম্বর ডিসেম্বরে, যে এইটাও ছিল ডিভিডেন্ড দেওয়ার আগে কিনেছিলাম, যে 4 টাকা ডিভিডেন্ড তো পাইছেন, পাওয়ার পরও মানে 130-এ বাই করছেন, ডিভিডেন্ডের পর 130-এ ছিলেন, নিচে নামে নাই। তো 4 টাকা পাইলে আপনি 130-এর হয়ে গেল 126, এবং টার্গেট ছিল 160। তো 160-এ আসলে এখনো যায় নাই, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এই স্টকগুলো কিন্তু লসে ফালায় নাই। যখন মার্কেটে খুব বাজে অবস্থা ছিল তখনও কিন্তু স্টকগুলো দেখেন ইজিলি আপনার 150 টাচ করে সে নামতেছে। 160 টার্গেট, কিন্তু 60-এ হয়তো কোনো কারণে যেতে পারে নাই এখনো, মানে এখনো ট্রেন্ডটা আছে, যাবে হয়তো আর কদিন পর, যেহেতু এগুলো বড় ফান্ডা, মানে সেখানে ওরা কিন্তু খুব স্লোলি। তো স্লোলি হইলেও দেখেন এইখান থেকে আপনার আস্তে ধীরে শেয়ারটা, আপনি যদি এখানে 126 ধরেন, যেহেতু আপনি 4 টাকা ডিভিডেন্ড খাইছেন, 126 ধরলে এখান পর্যন্ত কিন্তু প্রায় 17-18% পেয়ে গেছেন, ইনফ্যাক্ট 20% পেয়ে গেছেন বলা যায়। সো মানে লাভ কিন্তু স্টকগুলো দিচ্ছে। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে আপনি আজকে কিনেই চাইতেছেন কালকে লাভ করতে।
এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে মার্কেট যখন খারাপ তখন আপনি জোর করে মার্কেট থেকে লাভ করতে চাইতেছেন। অথচ মার্কেট যখন খারাপ ওই যে নভেম্বর, ডিসেম্বর ওই সময় কিন্তু বারবার বলছি ওই সময় লাভের সময় না। ওইটা আপনার স্রোতের বিপরীতে সাঁতার কাটতেছেন। তখন আপনি লাভ করবেন না, তখন আপনি স্টক কালেক্ট করবেন, কিনে বসে থাকবেন। তখন হয়তো কেনার পর 2 টাকা 3 টাকা নেমে যাবে, সমস্যা নাই। একবারে নিচের স্টক কিনলে দেখা যাবে 2-1 টাকার বেশি নামবেও না। এবং কিনে আপনি বসে থাকবেন, লাভ করার সময়টা এই যে এখন যেতেছে। এই যে আপনার ফেব্রুয়ারি থেকে লাভ শুরু হলো, চিন্তা করে দেখেন। ফেব্রুয়ারি কিন্তু মার্কেট অলরেডি কই 5,000 ছিল, 4,800-900 ছিল। কেউ বিশ্বাসও করে নাই 5,000 উপরে উঠবে। সেইখান থেকে টানের টান 5,600 চলে আসলো। মাসখানেকের মাধ্যমে প্রায় 600-700 পয়েন্ট 800 পয়েন্ট বেড়ে গেল। তো এখন অনেকে বলবে ভাই আর বাড়বে না, সময় নাই, কিন্তু এইখান থেকেই দেখবেন 6,000 চলে যাবে ঈদের পর। কোনো ব্যাপারই নেই এগুলা। সো আপনার হচ্ছে স্টকগুলা আগে থেকে কালেক্ট করে, মানে খারাপ সময় কালেক্ট করবেন, ভালো সময় আস্তে সেল দিবেন। এখন একটা সেলের মৌসুম গেছে, আপনি সেল দিবেন, সেল দিয়ে প্রফিটটা নিয়ে নেবেন, আবার মার্কেট নামলে আবার কিনবেন। এই জিনিসটা আপনারা শিখতে হবে। নইলে এই জিনিসটা না শিখলে আপনি যদি প্রতি মাসে একটা ফিক্স রাখেন যে এই মাসে আমার 1,00,000 টাকা লাভ করা লাগবে, এইটা আসলে করলে হবে না। প্রতি মাসে তো আপনার এরকম মার্কেট আপনার মন মতো চলবে না। এই মাসে হয়তো আপনার কোনোই লাভ হইল না, সমস্যা নেই, পরের মাসে আপনি 2 লাখ লাভ করে ফেললেন, তখন তো এভারেজে 2 মাসে আপনার 1 লাখ হয়ে গেল। জিনিসটা বুঝলেন? আপনার প্রতি মাসে জোর করে যে লাভ করতে হবে এরকম কিছু না। আপনাকে এমনভাবে চলতে হবে যে মার্কেট যখন লাভ দিবে আমি লাভ করব, আর মার্কেট যখন নামবে লস করাবে আমি লস করবো না, ভাই সরে চলে আসবো। এটা হচ্ছে মেইন ফোকাস। আচ্ছা, আপনি যদি গত দিনের ভিডিওগুলো দেখেন, গত কয়েকদিন আগে, 6 দিন আগে ভিডিও বানাইছিলাম, ওইখানে আমি এসিআই, নাহি, এসিপি এগুলো নিয়ে কথা বলছিলাম। তো ওইখানে নাহি অ্যালুমিনিয়াম যেটা, এটা নিয়ে ডাইরেক্টলি বলা ছিল, আপনার ভিডিওটা দেখলে পারবেন যে 1980, 1970 এর উপরে যদি উঠতে দেখেন তাহলে স্টক এন্ট্রি নিয়ে নেবেন, স্টকটা কিন্তু তখন ট্রেন্ডে চলে আসবে। যদি এখান থেকে উঠতে না পারে, নেমে যায়, তাইলে ট্রেন্ড আসবে না, থেমে যাবে। কিন্তু এটা ক্রস করতে পারলেই ট্রেন্ড আসবে, তখন 27-28 টাকায় চলে যাওয়ার খুব চান্স থাকবে। এবং এরপরেই দেখেন পরের দিনই, ভিডিওটা বানানোর পরের দিনই কিন্তু স্টকটা দেখা যায় 1980 কিন্তু ক্রস করে এই দাগটা, এবং হল্ট হয়। হল্ট হওয়ার পর এখানে থামে, 2-1 দিন এখানে ঘুরে ঘোরা, কিন্তু আবার আজকে বেড়ে গেছে। তাহলে দেখেন খুব দ্রুতই কিন্তু এখানে একটা গেইন দিয়ে দিছে। যদিও এত দ্রুত বাড়বে, অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি জানতেন এটা এত দ্রুত বাড়বে বা কতদিনে বাড়বে? আসলে কিন্তু আমি নিজেও জানতাম না। আমি শুধু জানতাম, এতটুকু বুঝতে পারছি এই স্টকে স্মার্ট মানি ঢুকতেছে, এই স্টকটা সামনে বাড়বে, এবং এই স্টকটা এইখানে থেকে যদি উঠতে পারে এটা বাড়া শুরু করবে এবং এই টার্গেটে যাবে, এতটুকু আমি আন্দাজ করতে পারছিলাম। কিন্তু এটা যে 2 দিন পরই বাড়বে, কালকেই বাড়বে নাকি 1 মাস পর বাড়বে, এটা ধরা যায় না। এটা ধরা যায় না বলেই কোনো স্টক কিনি সঙ্গে সঙ্গে বেড়ে যায়, আবার কোনো স্টক কেনার পর দেখা যায় মাসের উপর বসে আছে। কিন্তু স্টকগুলো কিন্তু হতাশ করে না যদি আপনি স্মার্ট মানির এন্ট্রি আর এক্সিট ধরতে পারেন, আর কোন জায়গায় বাই সিগন্যাল পাইলে বাই করবেন, আর কোন জায়গায় সেল সিগন্যাল পাইলে সেল করবেন, এই জিনিসগুলো ধরতে পারেন, তাহলে স্টকগুলো কিন্তু প্রফিট দেয়। এই যে আপনার এর আগেও দেখাইলাম যে বিএসসি, পিএলসি বা বাকি বেডবিসি সময় নিলেও কিন্তু স্টকগুলো বাড়ছে। তো এইখানেও যদি আপনি ধরেন দেখেন, এইখানে তো মাত্র 3-4 দিনে আপনি 16% পাই গেছেন। এবং এই স্টক নিয়ে আসলে চিন্তার কিছু নেই, স্টকটা এখনো ট্রেন্ডে আছে। আমি মনে করি এখনো 27-28 টাকায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি। হোল্ড করেন, 27-28 টাকার এই জোনে আসলে তখন চিন্তা করবেন সেল দিবেন কিনা। এবং এখানেও ব্যাপারটা হচ্ছে, আমি মানে মনে রাখবেন মার্কেটে কোনো কথাই ফাইনাল বলতে কিছু নাই। এখানে সেল দিবেন কিনা এটা ওই সময় আসলে বোঝা যাবে। হইতে পারে এখানে এসে ওইটাও তো রেজিস্ট্যান্স ঠিক আছে, কিন্তু এটাও তো ব্রেক করতে পারে, ইম্পসিবল না। মার্কেট ভালো হয়ে গেলে ওইখানে অনেক কিছু ইপিএস টিপিএস অনেক কিছু নির্ভর করে, হইতে পারে ওইখানে এটা ব্রেকআউট করবে, তখন আপনার সেল দেওয়াও লাগবে না, এখানে হোল্ড করলে আরও বাড়তে পারে। কিন্তু সেটা এই জায়গায় আসার পর, এটা হচ্ছে একটা মেজর সেল সিগন্যাল হবে। এখানে আসার পর আপনার ডিসিশনটা তখন নেবেন যে এটা কি হয়, এটা তখন মার্কেটের উপর ডিপেন্ড করবে। এরপরে যে স্টকটা সেলভো গত কয়েকদিন আগে দিয়েছিলাম আপনাদেরকে আমি প্রায় 30 টাকায় বাই করতে বলছিলাম, এই 30-এর রেঞ্জে যখন ছিল, এই জায়গায় এগুলো জায়গায় যখন ছিল। সো এটাও যদি কিনতে পারতেন তাহলে আজকে তো 32-30-এ চলে আসছে। আজকে কিন্তু খুব ভালো ছিল, প্রথমে 33-40 ছিল এবং এই জায়গায় থাকতো যখন মার্কেট 20 পয়েন্ট পজিটিভ, তখন কিন্তু এই জায়গায় ছিল, দেখেন হিউজ ভলিউম হয়েছে। কিন্তু মার্কেটটা এরপর -10 অর্থাৎ প্রায় 30 পয়েন্ট মাইনাস হয়ে গেল, তখন গিয়ে স্টকটা কিছুটা নামছে। আলটিমেটলি এই ক্যান্ডেলটা ধরে থাকলে আমি খুব খুশি হইতাম, এই ক্যান্ডেলটা ধরে রাখতে পারলে খুবই শক্তির পরিচয় দিত। বাট ক্যান্ডেলটা নেমে যাওয়া একটু দুর্বলতা, এবং মানে এর জন্য হবে কি, কালকে দেখতে হবে, যদি কালকেও বায়ার থাকে, আমার ধারণা কালকে না থাকলেও আগামী কয়েকদিনে বাড়বে, অথবা ঈদের পর বাড়বে আর কি। মানে এই স্টকের আপ ট্রেন্ড আসলে শেষ না। তবে এই জায়গায় এখন দেখতে হবে যে স্মার্ট মানি ওরা কি সিদ্ধান্ত নেয়, ওরা কি চিন্তা করে যে কালকে থেকে বাড়াবে, না ওরা চিন্তা করে ঈদের পর বাড়বে, এগুলো সবাই ওদের ডিসিশনের উপর। মানে ওরাও আসলে মানুষের মোমেন্টাম বোঝার চেষ্টা করে, সাধারণ পাবলিক কি এখন কিনতে আগ্রহী, না সাধারণ পাবলিক কিনবে না। স্টকটা তো এমনি বাড়ায় লাভ নাই, সাধারণ পাবলিক যদি না কিনে তাহলে স্টক বাড়ায় লাভ নেই। তো কোন স্টক কোন সময় সাধারণ পাবলিক সবচেয়ে বেশি আগ্রহী থাকবে, ওইটা জেনেই কিন্তু ওরা মানে স্টকগুলোকে বাড়ায় কমায়। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আসলে সেলবনি একটু আসলে কপালই খারাপ, সেটা হচ্ছে
আজকে সেলবো যখন হোল্ডের কাছাকাছি গেলো বাড়ার সম্ভাবনা, আজকে মার্কেট ডাউন হয়ে গেল। একইভাবে এইখানে আপনি দেখেন 17 ফেব্রুয়ারিও সেম জিনিস করছিল, সেলবা যখন অনেক বাড়ে হোল্ডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে 17 ফেব্রুয়ারি কিন্তু মার্কেট মাইনাস হয়। আমি আপনাকে দেখাই, আপনারা যদি ডিএসসি যান 17 ফেব্রুয়ারি দেখেন, ইন্ডেক্স দেখেন, এই যে এটা 17 ফেব্রুয়ারি ক্যান্ডেল দেখেন, এগেইন 17 ফেব্রুয়ারি যেই সেলবো বাড়ে মার্কেট মাইনাস হয়ে যায়। আজকেও সেম সেলবো বাড়তে গেলে মার্কেট মাইনাস, এবং মার্কেট মাইনাস মানে স্টক যখন একটা বাড়ার চেষ্টা করে কিন্তু ইন্ডেক্সটা মাইনাস হয়ে যায়, তখন ওই স্টকের কিন্তু গতি কমায় ফেলে, কারণ মানে গতিটা স্লো বানায় দেয়। কারণ আমাদের বাংলাদেশের মার্কেটে কোনো স্টকই ইন্ডেক্সের উল্টা গিয়ে আসলে বাড়তে পারে না, খুবই ইন্ডেক্স দ্বারা নিয়ন্ত্রিত আমাদের মার্কেট। সো ইন্ডেক্স যদি থেমে যায়, ইন্ডেক্স যদি নামে, তো আলটিমেটলি সব স্টকই নামতেই হয়। মানুষ মানে প্যানিক হয়ে যায়, যেমন আজকেও মানুষ প্যানিক হয়ে গেছে, সেল দিব নাকি কি করবো, অনেকে হয়তো টেনশনে পড়ে গেছে। স্মার্ট মানি হয়তো কিনছে, স্মার্ট মানি হয়তো বাড়াইছে, কিন্তু সাধারণ পাবলিক হয়তো সেল দিয়ে দিচ্ছে, যে কারণে স্টকটার মোমেন্টাম একটু স্লো। কিন্তু পার্সোনালি আমি এখনো বলবো স্টকটা ধরে রাখেন, স্টকটা সামনে ভালো গেইন দিতে পারে। আর যদি দেখেন নামা শুরু করে, তাহলে স্টপ লস হিট করলে, স্টপ লস যদি বলেন আমি বলবো 30-এর নিচে গেলে সেল দিয়েন। 30 আসলে 30ও না, তার অ্যাকচুয়াল স্টপ লস আরও নিচে, হয়তো 28-এর দিকে হবে। তো আমি বলবো যে 30-এর নিচে যায়, যেহেতু আপনার কিনছেনই 30-এর দিকে বাই করতে বলছিলাম, এখন যদি 30-এর নিচে যায় তাহলে স্টপ লস সেল দিয়ে বের হয়ে যাবেন। তবে আশা করি ইনশাল্লাহ স্টকটা ভালো পারফরমেন্স করবে, এবং করলে ইনশাল্লাহ স্টকটা বড় জায়গায় যাবে। তো এটাই ছিল আজকের আলোচনা, আজকের মার্কেট এতটুকু আমি বলবো। আমি বলবো টেনশন হওয়ার কিছু নাই, প্যানিক হওয়ার কিছু নাই, যতটুকু পারি আমরা জানার চেষ্টা করছি। আর এই জায়গায় এই যে জোন, এটা তো একটু রেজিস্ট্যান্স জোন, এই জায়গায় আপনি দাম বাড়ানো কোনো শেয়ার এন্ট্রি নিয়েন না। যেগুলো শেয়ার অলরেডি অনেক বেড়ে গেছে ওইগুলাতে আর এন্ট্রি নেওয়ার দরকার নাই, বরং নিচে আছে ওইগুলো একটু খেয়াল করেন, কারণ আগামী 2-3 মাস কিন্তু নিচের গুলো ওঠা শুরু করবে। যেটা বেড়ে গেছে ওইটা কিন্তু স্মার্ট মানি আস্তে আস্তে এক্সিটের প্ল্যান করতেছে। ঠিক যেমন মনে করেন আপনার রহিমা ফুড অনেক দিন ধরে কিন্তু বেড়ে আটকে গেছে, আপনার রহিমা ফুডের জন্য কিন্তু সবাই পাগল, কিন্তু একটা জিনিস কি, রহিমা ফুড যখন এই জায়গায় ছিল তখন কিন্তু এইগুলো জোনে কেউ কিনেও নাই, কথাও বলে নাই। এইখানে যাওয়ার পর সাধারণ পাবলিক কেনার জন্য পাগল হয়ে গেছে, এবং এরপর সাধারণ পাবলিক শুধু কিনতে কিনতে ধরা, এরপর কিছু বাড়লো, ভাবলো এবার মনে বাড়বে না, আবার নেমে আবার ধরা, এইখানে এসে উল্টা সেল দিল মানুষ, দেওয়ার পর আবার বাড়ানো শুরু করলো। এসে সাধারণ পাবলিক কি করলো, তখন ভাবছে সাধারণ পাবলিক যে এখন মনে স্টকটা আসলে উঠা শুরু করছে, এইগুলো জোনে আবার কেনা শুরু করছে, কিনতে আবার নেমে এই জায়গায় চলে আসছে। দেখা গেছে সাধারণ পাবলিক সব এইগুলো জায়গায় ধরা, এগুলো জায়গায় ধরা। মানে এটা তো আমি তো বিভিন্ন মানুষের সাথে আলোচনা করি, কথা বলি, আমি নিজেই শুনি এইগুলো জায়গায় ধরা হওয়া। সো এর জন্য আমি বলবো যে কোনোভাবেও আসলে মানে এইরকম বাড়া স্টকে বর্তমানে রিস্ক দিয়ে, অফকোর্স এটা বাড়তে পারে, ইম্পসিবল না, আরও মার্কেট ভালো হলে এগুলোই বাড়বে, এটা মানে ইয়ের কিছু না, সব স্টকই বাড়বে, কিন্তু যেটা অলরেডি বাড়া ওইটা আরও বাড়ার চান্সটা অনেক কমে যায়। কারণ স্মার্ট মানি নিজেও জানে আপনি এটা তাকায় বসে আছেন। স্মার্ট মানি চায় কি, যে সাধারণ পাবলিক যে শেয়ার কিনবেই না ওইটা ওরা কিনে সব কালেক্ট করে ফেলবে, এরপর সাধারণ পাবলিক পাবে না, ওরা শুধু বাড়াবে, ওরা গিয়ে বাড়ানোর পর এক জায়গায় সেল দিবে, তখন সাধারণ পাবলিক কিনবে। তো এইখানে তো সবাই অলরেডি মুখিয়ে আছে, তাকিয়ে আছে যে এই শেয়ারটা বাড়বে, কিনে রাখি। তো স্মার্ট মানি তো পাইতেছেই না, স্মার্ট মানি তো এই শেয়ারটাকে কন্ট্রোলে নিতে যাবে, 100%-এর মধ্যে মিনিমাম 95 কি 100% এসে কন্ট্রোলে নিতে যাবে। কিন্তু এখন দেখা গেল মানে 50 লাখ শেয়ার হয়তো তার হাতে, 50 লাখ আপনাদের সাথে হাতে, তো এইটার সে কন্ট্রোল করবে কিভাবে? সে বাড়ানো শুরু করলেই তো আপনারা সেল মারা শুরু করবেন। যে কারণে যখন একটা শেয়ার কি বলবো মানে তাদের হাতের বাইরে থাকে, অনেক শেয়ার বাড়িয়ে ফেলে, বাড়ানোর পর সে সেল দিয়ে দেয়, এরপর সেটা আর কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন আর সেগুলো নিয়ে বাড়ায় না, তখন বরং যেটা নিচে আছে কেউ কিনতেছে না ওই শেয়ারটা তারা কিনে মানে বাড়ানোর চেষ্টা করবে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।